কাহলগাঁও ঘুরে দেখার পর আমরা আর এক মুহূর্ত দেরি করলাম না, কারণ আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজই আমাদের পৌঁছাতে হবে প্রাচীন ভারতের এক মহিমান্বিত শিক্ষাকেন্দ্র বিক্রমশিলা ইউনিভার্সিটি। তাড়াতাড়ি হোটেলের বিল মিটিয়ে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বিক্রমশিলার উদ্দেশ্যে। গুগল ম্যাপ বলছে কাহলগাঁও থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে রয়েছে এই ঐতিহাসিক স্থানের ধ্বংসাবশেষ। আর আজই আমাদের ফিরে যেতে হবে বহরমপুরে, তাই সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। বিক্রমশিলা মহাবিহার চলে এসেছি। এই হলো তার গেট। আমরা গেটের ভিতরে ঢুকবো আর ঘুরে দেখাবো আপনাদের সব কিছু। গেটের সামনেই বেশ কিছু খাবারের দোকান আছে, আপনারা যারা আসবেন অসুবিধা হবে না। কিছু টোটো এখানে দাঁড়িয়ে থাকে যাতে লোকাল যাতায়াত করা যেতে পারে। শেষ পর্যন্ত বিক্রমশিলা পৌঁছেই গেলাম। একটু অসুবিধা হচ্ছিল, গুগল ম্যাপ খানিকটা ভুলভাল দেখিয়ে দিয়েছিল, তারপরে কিছুটা পাড়ায় জপে আমি সেই ভিডিওটা করতে পারলাম না। অ্যাকচুয়ালি গুগল ম্যাপের এখানে দোষ নেই, আমি একটু কারেকশন করে দিই। দোষ তোমার? দোষ আমার। তুমি আমি কি করেছি, স্টেশন করে দিয়েছিলে? আমি শুধু গুগল ম্যাপে বিক্রমশিলা লিখেছি, বিক্রমশিলা স্টেশন লিখিনি, যার জন্য আমাদেরকে ঘুরিয়ে স্টেশনের ওখানে একটা টিলার উপরে নিয়ে চলে গেছে। যাই হোক, সেই মজার ভিডিও দেখাতে পারলাম না। আমার ক্যামেরার আমবাগানের মধ্যে দিয়ে এলাম, গাড়ির মাউন্ট আমার ঢিল হয়ে গেল, তারপরে ক্যামেরা খুলে রাখতে হলো, তাহলে ওই মজার ভিডিওটাও দেখাতে পারতাম। তো এই হলো বিক্রমশিলা। আমরা গেটে ঢুকেছি। এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 25 টাকা, আর যদি ক্যামেরা যদি নিতে হয় তাহলে এক্সট্রা 25 টাকা লাগবে, মানে আমাদের দুজনে 25, 50। আর যেহেতু আমি এখানে রেকর্ড করার জন্য ক্যামেরা আরও 25 টাকা, মানে 75 টাকায় আমরা ঢুকে পড়লাম বিক্রমশিলা। আর চলুন ঘুরবো। আর এদিকে দেখতেই পাচ্ছেন সেদিকে শুধু অফিস বিল্ডিং, কিন্তু মূল যেটা সেটা হচ্ছে যে সেটা আমার সামনে এক সময়কার যে ইউনিভার্সিটি, বিক্রমশিলা ইউনিভার্সিটি বৌদ্ধ বিহার, সেই সময়কার সেটা সামনে আছে। চলুন আমরা দেখব। বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত এই স্থানটি একসময় ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। প্রাচীন ভারতে জ্ঞান চর্চার যে কয়েকটি কেন্দ্র আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিল তাদের মধ্যে বিক্রমশিলা ছিল অন্যতম। এখানে শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধ্যাত্মিক জ্ঞান ও জাগতিক দক্ষতা উভয়েরই সমান গুরুত্ব ছিল। ৮ম শতাব্দীর শেষ দিকে পাল সম্রাট ধর্মপাল এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাঁর শাসনকাল ছিল আনুমানিক ৭৮৩ থেকে ৮২০ খ্রিস্টাব্দ পর্যন্ত। পাল যুগে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটে, আর সেই পুনর্জাগরণের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে এই বিক্রমশিলা। সত্যি মানে অবাক হয়ে যাচ্ছি, মানে এখনও কিন্তু মাটির তলায় প্রচুর আছে, তাই না? মানে ওই দিকটা তো খনন কার্য করছে, নতুন নতুন হয়তো ক্লাসরুম বেরোবে, বিল্ডিং, আরও অনেক কিছু। আসলে তো অবাক হয়ে যাচ্ছি যে এত বড় এত সুন্দর জায়গা পুরো ধ্বংস হয়ে গেল একদম। অদ্ভুত এক শান্ত নির্মল পরিবেশ এই বিক্রমশিলার। দূর থেকে পাহাড়ের সৌন্দর্য যেন আরও আকর্ষণ বাড়িয়েছে এই স্থানে। এই পরিবেশ গবেষণা এবং সাধনার জন্য ছিল আদর্শ। ভারতবর্ষ ছাড়াও তিব্বত, নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়ার বহু ছাত্র ও পণ্ডিত এখানে পড়াশোনা করতে আসতেন। দারুণ, যত দেখছি তত অবাক হচ্ছে, আর কি বলবো, কিচ্ছু বলার নেই। সত্যি মানে কতটা এদিকে মাটির তলায় তো প্রচুর পড়ে আছে এখনো। দারুণ। এটাই মনে হয় সামনে মেন ইয়েটা ছিল, মেন স্তূপ যেটা ছিল সেটাই ছিল। বাকি তো ছোটো যেগুলো মানে সব ক্লাসরুম, হোস্টেল, পুরোটা চারিদিকে ঘিরে। আমরা অত দূর যাইনি, এই দিকটা পুরোটা, কিন্তু এইখানে মনে হয় বুদ্ধদেবের ইয়ে ছিল, স্ট্যাচুটা ছিল। अंदर प्रवेश करना माना है, सारे की किसी विधि पर। ये बुद्ध का ये था ना, দেখে বোঝা যাচ্ছে। দেখো এই নিচের এই স্ট্রাকচারটা এইখানেই ছিল বুদ্ধদেবের মূর্তি। এই যে ইয়েওয়ালা ইটগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু বেশ চওড়া। মানে আমরা
প্রাচীন ইতিহাস মানে সরু বাংলা ইটই খুঁজি, এখানে কিছু আছে। আবার যখন মুঘল পিরিয়ডে আমরা যখন সুলতানি নবাবী আমলটা যখন দেখছি, তখন কিন্তু ইটগুলো আবার পাতলা হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় ইট দেখে বয়স বিচার করি, এখানে কিন্তু আবার নিচে আছে পাতলা ইট, কিন্তু ওগুলো টাইলস, ওগুলো ইট না, কিন্তু ইট কিন্তু চওড়া চওড়া, একদম চওড়া চওড়া ইট কিন্তু। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বৌদ্ধ দর্শন। এছাড়াও ছিল তন্ত্রশাস্ত্র, যুক্তিবিদ্যা, সংস্কৃত ও পালি ভাষার ব্যাকরণ। ছাত্রদের নিয়মিত বিতর্ক সভায় অংশ নিতে হতো, যা তাদের চিন্তাশক্তি ও যুক্তিবোধকে উন্নত করত। সম্ভবত এখানেও একটা ছিল, বুদ্ধদেবের মূর্তি, ওদিকটা বড় আমরা স্ট্রাকচারটা দেখলাম, আর এইখানেও মনে হয় সম্ভবত কোনো বুদ্ধদেবের মূর্তি ছিল। কিন্তু মানে কেমন লাগছে না যে একটা বিশাল একটা ব্যাপার ছিল। ভারতবর্ষে যে কটা আমরা এই বৌদ্ধ বিহার দেখেছি, যে কটা আছে, একসময় মানে ভারতবর্ষ কতটা রিচ ছিল শিক্ষা ব্যবস্থায়, দুর্দান্ত। এখানেও আবার দুরকম দেখছি, ওই এখানেও আবার পাতলা ইটের দেখছি, মোটা মানে মোটা ইট পাতলা ইট দিয়ে আমরা যেটা আমরা করি হিসাব, সেটা কিন্তু দুটো এখানে মেশানো আছে। কীরকম একটা পরিবেশ ছিল ভাবো, একদিকে দূরে দেখতে পাচ্ছি সবুজ পাহাড় দেখা যাচ্ছে এদিক থেকে, আর একদিকে মানে প্রাকৃতিক মনোরমও ছিল দৃশ্য যখন এটা সম্পূর্ণ ছিল, তাই না? নালন্দার থেকে অনেক বড় না? না এরকমই প্রায়। মেন টেম্পলটা মানে অনেক উঁচু না? নালন্দা ঢুকলে একটা আলাদাই মানে নালন্দার এখনো অনেকটা কিছু আছে, হ্যাঁ, এত ভেঙে যায় আর খুব সুন্দর, মানে ফুল ফুল গোছানো, মানে এত ভালো। এটা চারিদিক দিয়েই বুদ্ধের মূর্তি ছিল, এখানে চারদিক দিয়েই বুদ্ধের মূর্তি ছিল, এটা দেখা যাচ্ছে। মেন বিল্ডিং মানে উপাসনা সব দিক থেকে ছিল, আর এইখানে এই যে তলায় পুরো সেট ছিল, এখানে বোঝা যায় এগুলো পিলারের শেষ মাথা। বিরাট বিরাট স্ট্রাকচার ছিল, আমরা বলতে গেলে ভিতের উপর হেঁটে বেড়াচ্ছি। এদিকে আমি ভাবলাম যে সিঁড়ি আছে হয়তো, এদিকে তো সিঁড়ি নেই। একই চারদিকেই একই রকম। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন বহু বিখ্যাত পণ্ডিত। তাদের মধ্যে অন্যতম ছিলেন মহান বৌদ্ধ আচার্য অতীস্তিপঙ্কর। তিনি বিক্রমশিলায় শিক্ষা গ্রহণ করেন এবং পরে এখানকার শিক্ষকও ছিলেন। পরবর্তীকালে তিনি তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে অসামান্য ভূমিকা রাখেন। বিক্রমশিলা শুধু জ্ঞানচর্চার কেন্দ্রই ছিল না, স্থাপত্যের দিক থেকেও এটি ছিল অসাধারণ। এখানে ছিল বিশাল মঠ, ছাত্রাবাস ও গ্রন্থাগার। বৌদ্ধ ধর্মগ্রন্থ ছাড়াও অন্যান্য ধর্মের গ্রন্থও এখানে সংরক্ষিত হতো। বহু গ্রন্থ সংস্কৃত থেকে অন্যান্য ভাষায় অনুবাদ করা হতো এখানে। কিন্তু ইতিহাসে যেমন উত্থান আছে, তেমনি আছে পতনও। পাল সাম্রাজ্যের পতনের সাথে সাথে বিক্রমশিলার রাজকীয় পৃষ্ঠপোষকতা হারাতে শুরু করে। পরবর্তীকালে আক্রমণ ও রাজনৈতিক অস্থিরতার ফলে এই মহান বিশ্ববিদ্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়। আজ বিক্রমশিলায় দাঁড়িয়ে আছে শুধু কিছু ধ্বংসাবশেষ, কিন্তু এই স্তূপই সাক্ষ্য দেয় একসময় এখানে জ্ঞানের এমন এক আলোকস্তম্ভ জ্বলেছিল, যার আলো ছড়িয়ে পড়েছিল সমগ্র এশিয়ায়। ঘুরতে ঘুরতে বসে পড়লাম এখানে, যা দেখলাম সত্যি দুর্দান্ত। আর বিশাল এলাকা নিয়ে এই বিক্রমশিলা। অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে আমরা প্রায় ক্লান্ত কাল থেকে ঘুরছি। আর রাত্রে কোনো রকমে ঘুমিয়েছি, খুব সামান্য ঘুম হয়েছে। আবার যেতে হবে এখান থেকে। কত দূর তন্ময়? প্রায় 230। এখান থেকে প্রায় 230। মাঝে আর কোথাও ঘোরার নেই, তাই একেবারে সরাসরি আমরা বহরমপুর ফিরবো 230 কিলোমিটার বাইকে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই। চাট খেয়ে চলবে না আমাদের, চাট খেলে হবে না। পুরি কেউ করছে না? না, পুরি নেই তো। চাট করে পেট পুরি नहीं मिलता था। इधर पूरी सब्जी नहीं मिलता। चाउमीन चाउमीन होगा क्या? चाउमीन होगा, चाउमीन भी है। चाउमीन चाउमीन दे दीजिए ना। बैठ जाइए। कितना करके?